1 2 3 স্টার্ট। রমণীর সাথে মন্দারমণি, এরকম একটা ট্যাগলাইন চাই। এইরকম হচ্ছে ইলিশ মাছের পিস, এখানে রয়েছে 2 পিস বড় বড় কাতলা মাছ, পমফ্রেটের সাইজ হচ্ছে এরকম। যে পরিমাণে মানুষ জল খেয়েছে তার থেকে রঙিন জল বেশি খেয়েছে। এই দিকটাতে পুরো চেপে দিয়েছে। এত সাবধানে চালিয়েও ছেলেপিলে নিয়ে কি কাজ হয়? ক্যামেরা তুলে যে এই মাথায় বলছে দেখো বুর্জ খলিফা। মে মাসের 22 তারিখ, মেঘলা আবহাওয়া, হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগের দিন অর্থাৎ 21শে মে ঠিক করলাম গাড়ি নিয়ে দীঘা যাব। উদ্দেশ্য একটা রোড ট্রিপের এক্সপিরিয়েন্স নেওয়া, আর সেই সঙ্গে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করা। এর আগের দুটো রোড ট্রিপ বহরমপুর থেকে ডুয়ার্স এবং বহরমপুর থেকে পুরী রাতেই শুরু করেছিলাম। আমাদের 3 নম্বর রোড ট্রিপ বহরমপুর থেকে দীঘা শুরু করলাম 22শে মের সকালে। আর একজন বিগিনার গাড়ির চালক হিসাবে আমার ভালো এবং খারাপ মিশ্রিত অভিজ্ঞতা নিয়েই আজকের এই পর্ব। গতকাল রাতভর বৃষ্টির পর আজ দারুণ একটা সকাল, আর এই সকালে আরও একটা জার্নি শুরু বা রোড ট্রিপ ব্লগে শুরু আমার শহর বহরমপুর থেকে। এখান থেকে মন্দারমণি হচ্ছে 373 কিলোমিটার, সময় লাগতে পারে 7 ঘন্টা 37 মিনিট। আমরা পৌঁছাতে পারি বেলা 12টা বেজে 53 মিনিটে যদি আমরা ননস্টপ চলি। আর এখন সময় ঘড়ি বলছে বেলা 5টা বেজে 16 মিনিট। আর এই জার্নিতে আমার সঙ্গে আছে হচ্ছে ম্যাডাম, পেছনে আছে হচ্ছে আমাদের বস। আর এই জার্নিতে কিন্তু আমাদের সাথে রয়েছে আমাদের আরও একটা নতুন ট্রাভেল ফ্রেন্ড বা ট্রাভেল গিয়ার, Insta360 X5 8K ক্যামেরা। যেসব দর্শক বন্ধুরা আমার আগামী দিনে আমাদের মুর্শিদাবাদ জেলা থেকে বা মুর্শিদাবাদ জেলার আশেপাশের কোনো জায়গা থেকে দীঘা বা মন্দারমণি যাবেন, আশা করছি এই রোড ট্রিপ ব্লগটা কিন্তু তাদের কাছে ইনফরমেটিভ হতে চলেছে। আর দিনের বেলা রোড ট্রিপ করলে পুরো রাস্তার একটা স্পষ্ট ছবি তুলে ধরা যায়, যা আগামীতে আমার মতো যারা নব্য গাড়ির চালক রয়েছেন তাদের অনেকটাই হেল্প হয়। আর এই যে ওপরে রাস্তাটা বেরোচ্ছে না, এটা হচ্ছে আমাদের বহরমপুর বাইপাসের রাস্তা। এটা যাচ্ছে হচ্ছে উত্তরবঙ্গের দিকে। সামনে রয়েছে স্টেশন, আমার ডান দিকে পড়বে বলরামপুর হল্ট। এইটা নিয়ে এসেছিলাম আমি জাপান থেকে, যারা জাপানের সিরিজ দেখেছেন। আর সেই সাথে আরও দুটো নতুন জিনিস গাড়িতে লাগিয়েছি। মাউন্ট আমি লাগিয়েছি, এটা আমি নিয়েছি হচ্ছে অ্যামাজন থেকে। এই মাউন্টটা সুবিধা হচ্ছে যে আমি কিন্তু এখানে আমার স্মার্টফোন বা আমার অ্যাকশন ক্যামেরা লাগাতে পারবো। এই আমরা উঠে পড়লাম হচ্ছে আমাদের জাতীয় সড়ক NH-12-এ, যে রাস্তা কানেক্ট করেছে হচ্ছে বারাসাত, কলকাতা এবং কৃষ্ণনগরকে। সামনে আসে সারগাছি, আর সকাল হতে না হতেই দেখুন বাজার বসতে শুরু করে দিয়েছে। আমরা এই জায়গাটা পার করে নিই, তারপরে আমরা আমাদের গল্পটাকে কন্টিনিউ রাখবো। গাড়ির ড্যাশবোর্ডে লাগানো গণেশ মূর্তিটা কিনেছিলাম 15 মে, কারণ 16 মে ছিল আমাদের ম্যাডামের জন্মদিন। কততম জন্মদিন সেটা বলা নিষেধ, কারণ পুরুষের বেতন আর মেয়েদের বয়সের খোঁজ দেওয়া নেওয়ার মধ্যে বিস্তর গোলযোগ রয়েছে। তো সেই দিনটা সেলিব্রেট করেছিলাম একটু অন্যভাবে, যার কিছু মুহূর্ত শেয়ার করছি এই অবসরে। 1 2 3 স্টার্ট। কোনো বড় হোটেল বা রেস্তোরাঁ নয়, আমরা সেলিব্রেশন করবো হচ্ছে মাঝ রাস্তায় আমাদের NH-12-এ। আইডিয়া আমার নিজের জন্য ছিল না, সত্যি বলতে আমার গাড়িটার জন্য ছিল। মানে আমি চাই আমার গাড়িটা আমাদের সঙ্গে সব জায়গায় যাক, আর ওকে খুব সুন্দর করে যত্নে সাজিয়ে গুজিয়ে রাখায়, কারণ অনেক কষ্টে গাড়িটা কিনেছিল তাই। আর এই হচ্ছে ওর কেক। রেহানাকে থ্যাংক ইউ, রেহানা এত কম সময় বানিয়ে দিচ্ছে কেকটা। আমি ওকে বলেছিলাম যে পার্পেল কালারের কেক বানিও। রেহেনা সুস্মিতা স্কুল জীবনের বন্ধু। পল, আমি কিংবা সুস্মিতার জন্মদিন অনুষ্ঠানের সব কেক ওর হাতেই বানানো, আর টেস্ট সত্যি ভালো, বিশেষ করে ক্রিমটা। যাই হোক, সেই কেক নিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের বহরমপুর বাইপাসে। রাস্তার পাশে গাড়িটা সাইড করে কেক কাটা হয়েছিল, আর পুরো গাড়িটা গোলাপ ফুল আর বেলুন দিয়ে সাজানো হয়েছিল। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার টুলু, হ্যাপি বার্থডে টু ইউ। এই কেকটা সবার ফার্স্টে আমার গাড়িকে যাই, তারপরে হচ্ছে গাড়ির মালিককে যাই। এটা স্বপ্ন ছিল বলে একটা গাড়ি হবে, ভালো গাড়ি হবে। আজকে আমার চাইতে মনে হচ্ছে আমার গাড়ির জন্মদিন। আসলে বেসরকারি চাকরি করা লোকজন যারা সরকারি চাকরির অভাবে ফুল সাজানো গাড়ি চড়ে বিয়ে করতে যাওয়া সৌভাগ্য করে না, তাদের জীবন হয়তো এমনই একদিন টার্নিং নেয় কোনো হাইওয়ের বাঁকে। আর এই টার্নিংয়ের পেছনে যারা রয়েছেন তাদের সঙ্গে বিশেষ মুহূর্তগুলো শেয়ার করে নিলে আশীর্বাদ কম হয় না। তাই গাড়ির পেছনে লেখা আছে ট্র্যাভেল উইথ কৌশিক, কারণ এই গাড়িটা ক্যামেরা কিংবা ড্রোনের মতোই আমাদের ট্র্যাভেল ফ্যামিলির একটা অংশ। বাস্তবের কৌশিকের জন্য লালগোলা প্যাসেঞ্জারের জানলার ধারের একটা অসংরক্ষিত সিটি যথেষ্ট। সারগাছি পার করে আসার পর এই যে ভাবতা রেলগেট রয়েছে না, এখানে এখনও এই রাস্তাটা না তো হয়েছে চওড়া, আর এখানে না তো হয়েছে এখন ওই ফ্লাইওভারটা। অনেক দিন ধরে এই ফ্লাইওভারটা করে হয়নি। তো এইখানে না মারাত্মক লেভেলে জ্যাম হয়, মারাত্মক লেভেলে।
দেখলে ও সাইড দিচ্ছে দেখি। কে সাইড দিচ্ছে না? সব সাইড গাড়ি তো দেখো, আরে একটুখানি জায়গা পেলে ঢুকিয়ে দিচ্ছে। রাত্রেবেলায় কেন বেরোই? এই জন্যই বেরোই, কারণ বেলা যত বাড়বে না ততই জ্যাম বাড়বে। আর আমাদের এই NH-12 না সব জায়গায় মানে 4 লেন নয়, বিশেষ করে বেলডাঙ্গা, তারপরে হচ্ছে দেবগ্রাম, এরকম কিছু কিছু জায়গায় এখন রাস্তা 4 লেন হয়নি। তো এই সকাল হতে না হতেই কিন্তু এই সব ভিড় সহ্য করতে হবে। কারণ যে লরিগুলো রাত্রেবেলা হয়তো ঘুমিয়ে পড়েছিল লরি চালকরা, তারা এখন সকালবেলা উঠে আর কি তাদের জার্নি শুরু করে দিয়েছে। আর তারপরে গতকাল বৃষ্টি হয়েছে, রাস্তার দুপাশে জলকাদা প্রচুর, মানে আমি সাইড দিয়েও গাড়ি নিতে পারবো না, তাহলে কাদায় বসবে গাড়ি। মুর্শিদাবাদ জেলায় পার করতে পারলাম না, সময় হয়ে গেল 5টা 38। রাত হলে এতক্ষণে আমরা বেলডাঙ্গা টেলডাঙ্গা পার করে রেজিনগর হয়তো পার করে যেতাম। এত টোল ট্যাক্স উঠছে, কিন্তু যে পরিমাণে টাকা উঠছে না সেই পরিমাণে কাজের প্রোগ্রেস নাই। কেউ তো কিছু বলে না, চলছে এইভাবেই মানুষ চলে যাচ্ছে। আমরা তো অ্যাডজাস্ট করতে অভ্যস্ত হয়ে গেছি। ওই বাড়ি বাড়ি দেশ মে আসি ছোটো ছোটো অ্যাডজাস্ট হতে রাইতে হয়, ব্যাপারটা এরকম। আমরা অ্যাডজাস্ট করতে অভ্যস্ত। আমরা পার করলাম আমাদের ঐতিহাসিক ভাপ্তা রেলগেট, বেলডাঙ্গার দিকে অগ্রসর হচ্ছি। এইদিকে রাস্তার কাজও আর কি চলবে। এইদিকেও রাস্তা সিঙ্গেল লেন, দেখলা কোনো ইন্ডিকেটার নাই, কিছু নেই, উঠে দিল গাড়ি হাইওয়েতে। এখান থেকে বেলডাঙ্গা হচ্ছে আর মাত্র 4 কিলোমিটার। আমরা বেলডাঙ্গা কিছু আগেই আছি, এখন ভাপ্তাতে রয়েছি। বহরমপুর শহর থেকে আমাদের 18 কিলোমিটার পথ চলা শেষ। আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে বেলডাঙ্গাতে এসেও সিঙ্গেল রোড, আর এখানে মোটামুটি ভোরবেলা থেকে জাম শুরু হয়ে যায়। আমাদের মুর্শিদাবাদ জেলার 26টা ব্লকের মধ্যে বেলডাঙ্গাতে 2টো ব্লক আছে, বেলডাঙ্গা 1 আর হচ্ছে বেলডাঙ্গা 2। আর বেলডাঙ্গা ব্লকটা কিন্তু পরে হচ্ছে আমাদের বহরমপুর সাব ডিভিশনে। আর বেলডাঙ্গা থেকে কি বিখ্যাত সেটা বেলডাঙ্গা দর্শক বন্ধুরাই বলবে। আমাকে শুধু একটু সাবধানে চালাতে হবে, কারণ এখানে সিঙ্গেল লেন, আমি ডান দিক দিয়ে ওভারটেক করতে পারবো না, আর বাঁ দিকে আবার আমাকে টোটো ওভারটেক করবে। বাঁ দিকটা খুব দেখে চালাতে হবে আমাকে। রাস্তার মধ্যে দাঁড় করে দিয়েছে গাড়ি দিয়ে, এখানে মাল তুলছে। রাস্তার ওপরে এখন টোটো চলবে অবাধে, মানে এখন বাস লরি টোটো এরাই রাস্তা কাঁপাবে। বহরমপুর থেকে বেলডাঙ্গা পর্যন্ত আস্তে আস্তেই এই জ্যামে 40 থেকে 35 মিনিট সময় চলে গেল। এখন আমরা কিন্তু বেলডাঙ্গা পার করিনি। আর আমার দর্শক বন্ধুরা আমাকে বলবে, কৌশিক তুমি কেন রাতে বেরো, দিনে কেন বেরো না? বেলডাঙ্গা 1 ব্লক থেকে আমরা উঠেছি হচ্ছে বেলডাঙ্গা 2 ব্লকে। এই জায়গাটার নাম হচ্ছে ছেতিয়ানি, এই জায়গাটার নাম। আর এখান থেকে রেজিনগর হচ্ছে এখনও 6 কিলোমিটার, আর এই জায়গা থেকে কৃষ্ণগড় হচ্ছে এখনও 79 কিলোমিটার। বেলডাঙ্গা ওইটুকু পার করে আসলে না এরপরে আর চাপ নেই, এরপরে রাস্তা একদম সব 4 লেন। দেবগ্রামের আগে পর্যন্ত গাড়ি টান বেরোবে, কোনো চাপ নেই। আর চলো, বাসকে আমরা ওভারটেক মনে হচ্ছে করে ফেলবো এবার। হ্যাঁ, রাত করে বাঁ দিকেও কাত মেরে দিল, কত সুন্দর ট্রাক সিগনাল দিয়ে দিল যে হ্যাঁ ভাই আমি বাঁ দিকে ঢুকবো। দিন হোক কিংবা রাতে না, ইন্ডিকেটার মাস্ট গাড়িতে। যে যাই বলুক, গাড়ি ব্লগে কিন্তু আলাদা একটা এক্সাইটমেন্ট আছে। ট্রেনে যেমন একটা ট্রেন চলছে, এত স্পিডে চলবে, এই স্টেশন আসবে, তো কিছুটা হয়তো প্রিসেট। বাট এখানে কিন্তু সব কিছু আনসার্টেন। আই ডোন্ট নো যে এর পরের মুহূর্তে কী হবে, 1 কিলোমিটারের মধ্যে কী হবে। আমাদের মুর্শিদাবাদ জেলার শেষ রেজিনগর, এখান থেকে কলকাতা হচ্ছে 170 কিলোমিটার, আর কৃষ্ণনগর হচ্ছে 62 কিলোমিটার। সকাল 6:13 বহরমপুর থেকে আমাদের 36.1 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। আমরা এই মুহূর্তে পার করছি নদিয়া জেলার পলাশী। আর পলাশী থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা রয়েছেন আমার ইউটিউব চ্যানেলের বা ফেসবুক চ্যানেলের, তাদের সবাইকে অনেক ভালোবাসা। পলাশীর পরে আসবে হচ্ছে পাগলাচণ্ডী, তারপরে আসবে দেবগ্রাম। সকাল 6:20 নাগাদ আমরা এসে পৌঁছালাম দেবগ্রাম। এখানেও কিছুটা রাস্তা সিঙ্গেল লেন, ডবল লেন তৈরির কাজ আজও চলছে। আর এই জায়গাতে ভয়টা কি জানেন তো? ভয়টা হচ্ছে ডান দিকে তো গাড়ি রয়েছে, আর বাঁ দিক দিয়ে না বাইক ওভারটেক করে, বাইক কখনো টোটো। ওই জন্য বাঁ দিকের যে মিররটা ওটাকে সবসময় দেখতে হয়। আজকের তো নয়, কালকেরই ফুল, হ্যাঁ সকাল অবধি ফোটে। এটা 20 টাকা না আমার কি 20 টাকা জুই দিতে পারবো, 20 টাকা রজনীমালা। বেথুয়ার আগে এটা হচ্ছে বামনডাঙ্গা টোল প্লাজা। এই রাস্তায় কলকাতার পথে, বহরমপুর থেকে কলকাতার পথে এটা হচ্ছে প্রথম টোল প্লাজা। বহরমপুর থেকে আমাদের 58 কিলোমিটার পথ চলা শেষ। আমরা এই মুহূর্তে পার করছি হচ্ছে বেথুয়া ডহরি, আর সময় ঘড়ি বলছে সকাল 6:41, 6:45। আশা করছি 7:30টার মধ্যে আমরা কৃষ্ণনগর ঢুকে যাব। বেথুয়া ডহরি আমরা পার করে প্রবেশ করেছি হচ্ছে ধুবুলিয়া থানাতে, সামনেই আসবে ধুবুলিয়া। আর বহরমপুর থেকে আমাদের 70 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। গাড়ির স্পিড হচ্ছে এখন 82 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটাকে আমি রিডিউস করব, কারণ হাইওয়েতে এখানে স্পিড লিমিট হচ্ছে 80 কিলোমিটার। আমাদের ডান দিকে যে রাস্তা, এই রাস্তা চলে যাচ্ছে মায়াপুরের দিকে। এখানে রাস্তা একটু ডাইভারশন রয়েছে। এটা হচ্ছে NH-12-এর বড় জাগুলি কৃষ্ণনগর হাইওয়ে। এখানে গাড়ির স্পিড লিমিটেশন আছে,
বড় গাড়ি হচ্ছে 80 কিলোমিটার হেভি ভেহিকেল, আর আমাদের যে গাড়ি এটা হচ্ছে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। মানে এই রাস্তায় স্পিড লিমিট সেট করা আছে। গুগল ম্যাপে কিন্তু এগুলো দেখিয়ে দেয় কোথায় স্পিড লিমিট কত আছে। একটু গুগল ম্যাপটাকে ঠিকঠাক ফলো করলে না ওভার স্পিডের কেস খাওয়ার চান্স থাকে না। এখান থেকে নবদ্বীপ হচ্ছে 12 কিলোমিটার, কৃষ্ণনগর 3 কিলোমিটার, কলকাতা 112, আর অপুতি চলে যাচ্ছে লালগোলা শিয়ালদা মেন লাইন। ডোন্ট ইউজ মোবাইল ওয়াইল ড্রাইভিং। জানি না অনেকে মোবাইল নিয়ে কী করে হোয়াটসঅ্যাপ করতে করতে গাড়ি চালায়, বাট আমি তো পারি না। মানে আমার তো ফোন হাতে নিলেই মনে হয় এই সামনে গাড়ি চলে এলো। আমরা মেন রোড থেকে একটু সার্ভিস লেনে এলাম। আমরা যাওয়ার সময় ভাবছি একটু মাদারসাটে দাঁড়াবো, টুকটাক কিছু ব্রেকফাস্ট করবো। তো এখানে আবার রাস্তার উপরে বসে গিয়েছে বাজার। আজকে আমাদের বাজার আর সঙ্গ ছাড়ছে না, একই তো সার্ভিস নিলে জায়গা নেই, বাজার বসেছে, টোটো আসছে, তার মানে ট্রাক ঢুকে দিয়েছে। সময় সকাল 7:14। আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগরের মাদারসাটে। মাদারসাটের মনে হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে গেলাম। এই সাথে বহরমপুর থেকে 88 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। আরে গাড়ি বন্ধ করে দেবো, গাড়ি বন্ধ করবো, চল ওখানে গিয়ে বসবি। দেখো ডালপুরি আছে নাকি, জিজ্ঞেস করে ডালপুরি আছে নাকি। 2টো ডিম সেদ্ধ, কর্ন স্যান্ডউইচ। আমার যেটা পছন্দ সেটা চলে এসেছে, সেটা হচ্ছে গরম গরম চা। এটা হচ্ছে পলের অমলেট, পল নিয়েছে অমলেট। ব্রেড বাটার পেলাম না, আর লুচি আমি খাবো না। আর এই সকালে কিন্তু গেস্ট বলতে আমরা, এখনও কোনো গেস্ট আসেনি। ব্রেকফাস্টের পর্ব শেষ, আর আমার জন্য তো মুড়ি আছেই, কোনো চাপ নিচ্ছি না। মুড়ি আর চানাচুর আছে, খিদে পেলে খেয়ে নেবো। আর মুড়ির সঙ্গে সঙ্গে কিন্তু আরও একটা জিনিস আছে, আমাদের ওখানকার বেকারির বিস্কুট। আমি বিস্কুট টুসু সব কাছেই রাখি। নেক ক্রেস্টটা লাগিয়েছে হচ্ছে ফিডো থেকে, অনলাইনে অর্ডার করেছিলাম নেক ক্রেস্ট, আর সেই সাথে ব্যাক রেস্ট এটাও লাগিয়েছি। পিঠে পিঠে ব্যথা হলে কিন্তু জিনিসটা খুব ভালো লাগে, মানে অনেকটা সাপোর্ট দেয় ব্যাকটা লং ড্রাইভের ক্ষেত্রে। প্রথমে একটা এমনি কাপড় দিয়ে হালকা করে না এটাকে মুছে নিই, মানে ওপরের যে ধুলোটা পড়ে না। 3M এই ব্র্যান্ডের হচ্ছে গ্লাস ক্লিনার। গ্লাস সবসময় কিন্তু এই দিয়ে পরিষ্কার করা উচিত। সেই সঙ্গে হচ্ছে মাইক্রো ফাইবার ক্লথ। বেঁচে থাকা মরে যাওয়া সব কিছু হচ্ছে এই জায়গাটাতেই, কাজে এইখানে কিন্তু আমাকে সবসময় ক্লিয়ার রাখতে হবে। আর এইখানে ক্যামেরা রয়েছে, এই ক্যামেরাটার জন্য কিন্তু এই জায়গাটা ক্লিন রাখা দরকার। ক্যামেরা রয়েছে এই পেছন দিকে, এই জন্য পেছনের এটাকেও ক্লিন রাখতে হবে। ব্যাটারি চার্জ দেওয়ার জায়গাও আছে, অনেকে ইলেকট্রিক ভেহিকেল ইউজ করেন, তো ইলেকট্রিক ভেহিকেল চার্জ করার কিন্তু জায়গা এখানে রয়েছে। শুরু হলো আমাদের জার্নি। এখন 282 কিলোমিটারের পথে, সময় লাগবে 5 ঘন্টা 54 মিনিট, 6 ঘন্টা দেখাচ্ছে। আমি যে রিসর্টটায় যাব না, এই রিসর্টটাতে এর আগে 2-3 বার আমি যাবো বলে কথা প্ল্যান করেছি, হ্যাঁ, কিন্তু কোনো দিন যেতে পারিনি, প্রত্যেকবার আটকে গেছে। এই 3-4 বার এই প্রোগ্রাম ক্যান্সেল হওয়ার জন্য তো কালকে রাত্রে আমাকে ফোন করেছে, দাদা আপনি আসছেন তো? আলাম হ্যাঁ আমি আসছি। ট্রাস্ট করতে পারছে না, এরকম হয়েছে আগের দিন হয়তো বলেছে আমি আর আসছি না, তো আজকে সকালবেলা আমাকে আবারও ফোন করেছে, বলছে আপনি আসছেন তো? হ্যাঁ আসছি। গতকাল আর কি আমার কাছে ইমেল এসছে যে কৈলাস মানস সরোবর যাত্রার জন্য যে রেজিস্ট্রেশন করেছিলাম সেখানে আমি সিলেক্টেড হয়েছি। ওটা ভারতবর্ষের 750 জনের মধ্যে আমি একজন আছি। আজকে মনটা একটু খুশি হয়ে গেছে, চলো একটু জগন্নাথ দর্শন করে আসি। আর সেই সাথে অনেক দর্শক বন্ধু যারা বলছিল তাদের ইচ্ছা পূরণ হয়ে যাবে। আলটিমেট দর্শকদের জন্যই তো আমাদের বেঁচে থাকা আর দর্শকদের আশীর্বাদে এগিয়ে চলা। রাস্তা তো এখানে ফাটাফাটি। বাঁদিকে রাস্তা যাচ্ছে দিকনগরের দিকে, গাড়ির স্পিড এখন 82 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন শান্তিপুরের আগে আমরা দাঁড়ালাম। সুস্মিতা বলছে আম কিনবো, বৌনি করবে তাই 40 টাকা। রোড ট্রিপে না এইসব মজা আছে, টুকটাক কেনা, দাঁড়ানো, যখন খিদে পাবে তখন বিস্কুট খাওয়া। চাকুটা কি কাকা দিল? কি আম এটা? গোলাপ জামুন না, গোলাপ খাস। মিষ্টি আর আম মিশিয়ে ফেলো না, আমে দুধে মিশে যায়, আঠি আলাদা হয়। তুমি আবার আম আর মিষ্টি মিশিয়ে ফেলছো। আমাদের পল এখন ব্লগ বানাবে এটা দিয়ে, ও সব ক্যামেরার ফাংশন টাংশন শিখে নিয়েছে। আরে কোথায় উঠাচ্ছিস ক্যামেরা? আরে বুর্জ খলিফা না, এখন আমি নর্মাল শ্যুট করবো। ছেলে পেলে নিয়ে কি কাজ হয়? ক্যামেরা তুলে যে এই মাথায় বলছে দেখো বুর্জ খলিফা। আমগুলো খেতে কেমন? ভালো খেতে, গোলাপ খাস। দারুণ খেতে আমগুলো, গোলাপ খাস আম নিয়ে নিয়েছে সুস্মিতা। এইসব করতে গিয়ে সময় যাচ্ছে সকাল 8:34 মিনিট। ঠিক আছে, শুরু করা যাক আমাদের জার্নি। সময় সকাল 9:15। আমরা পার্ক হচ্ছে ফুলিয়া। এখান থেকে চাকদা হচ্ছে এখনও 8 কিলোমিটার। আমাদের পলকে শুধু বলতে হবে যেখানে যাচ্ছি ওখানে সুইমিং পুল নেই। পল ওখানে কিন্তু সুইমিং পুল নেই কেন? আসলো যে একদম, ওটা তো পুরনো জায়গাতে যেখানে ছোটবেলায় গিয়েছিলি। নতুন ওদের রিসর্টে সুইমিং পুল নেই, ওটা ক্যান্সেল হয়ে গেছে। কি বলছো তুমি? তাহলে কি বাড়ি ফিরে যাবো? না, তাহলে অন্য রিসর্টে যাবো। ওই রিসর্টে ছিল, ওখানে সুইমিং পুল ছিল। ওটা নয়, এটা আলাদা নতুন পুল। এখানে তো পুল নাই বলছো তো, জিজ্ঞেস করলাম এখন হোয়াটসঅ্যাপে। একদম আমি দেখেছিলাম আমি। তাহলে সমুদ্রে স্নান করে নেবো, সমুদ্র আছে তো। আরে ফুলটা রেখেছিলাম। আচ্ছা তুমি যেটা দেখেছিলি ওটা পুরনো, এটা নিউ। এখনও সুইমিং পুলে ভালোই সাঁতার কাটতে পারে। এবার ওর হচ্ছে পুল চাই, ওর কেউ চাই না পুল আর সমুদ্র। পুল কই। কিন্তু পলের না গাড়ি টাড়ি নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। ছোটোবেলা আমি শুনেছি মা বাবার কাছে আমার নাকি গাড়ি নিয়ে খুব ইন্টারেস্ট ছিল, মানে গাড়ি দেখলে আর কি চালাতে চাইতাম। স্টিয়ারিংয়ে সবসময় বসে স্টিয়ারিংটাকে এদিক ওদিক করতাম। পলকে যদি বলি গাড়ি চালাবি,
কোনো ইন্টারেস্ট নেই ওসব নিয়ে ওর। বাঁ দিকে চলে যাচ্ছে ঘোষপাড়া। কল্যাণী ঘোষপাড়া? না, এটা অন্য ঘোষপাড়া। কল্যাণীতে এখনও পৌঁছায়নি। এখান থেকে কলকাতা হচ্ছে 79 কিলোমিটার, কল্যাণী মোড় 26, আর রানাঘাট হচ্ছে আর 2 কিলোমিটার। সামনের এই বাস করিমপুর থেকে যায় হচ্ছে কলকাতা। আমার বাঁ দিকে রাস্তা চলে যাচ্ছে বনগা 35 কিলোমিটার, কল্যাণী 29, এয়ারপোর্ট 57। সময় সকাল 8:54। আমরা প্রবেশ করেছি নদিয়া জেলার চাকদাতে। চাকদহ পার করে আসার পর নদিয়ার বিরোহী বাজার, এই বিরোহী চৌমাথা থেকে একটা রাস্তা ডান দিক ধরে মদনপুর পার করে কল্যাণীর ওপর দিয়ে গিয়ে সোজা কানেক্ট করে কল্যাণী এক্সপ্রেসওয়েকে। তারপর ঈশ্বরগুপ্ত সেতু পার করে বাঁশবেড়িয়া হয়ে সোজা দিল্লি রোডে উঠে পড়ব, এটাই ছিল পরিকল্পনা। কিন্তু বিরোহী থেকে সার্ভিস লেন ধরে ডান দিকে গিয়ে বুঝলাম এদিকে রাস্তা বন্ধ। ভুলটা আমারই, কারণ গুগল ম্যাপ এই রাস্তা সাজেশনে দেয়নি। অগত্যা আবারও পিছিয়ে এসে NH-12 ধরলাম, আর এই সব কিছুর মাঝে সময় নষ্ট হলো প্রায় 20 মিনিট। আমি প্রথমে ভেবেছিলাম যে মদনপুর হয়ে দিল্লি রোড ধরবো, কিন্তু ওই রাস্তাটা বন্ধ, ম্যাপেও দেখাচ্ছিল না। আমি ওদিক দিয়ে গাড়ি ঘুরিয়েছিলাম, বাট রাস্তার মধ্যে প্রচণ্ড কাদা, আর কাদার জন্য আমাকে আবার গাড়িটা ওখানে ব্যাক করতে হলো, দিয়ে আবারও টার্ন নিয়ে এদিকে আসতে হলো। গাড়ি তো যাবেই না, যারা 2 চাকা নিয়ে যাচ্ছিলো তারা যেতে পারছে না, এত কাদা। এখান থেকে বড় জাগলি হচ্ছে আর 2 কিলোমিটার। আমাদেরকে আজও ওই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরতে হবে। কাঁচরাপাড়া হরিণঘাটা রোড ধরে গিয়ে আবার আমাকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠতে হবে। এখানে একটা মিয়া মোড়ের দোকান আছে, তো আমি তো ব্রেকফাস্ট করিনি, তো সুস্মিতাকে বললাম যে মিয়া মোড়ে থেকে নিয়ে আসো, চিকেন স্যান্ডউইচ যদি পাও নিয়ে আসো। 200 টাকা দাও। ধরো, নষ্ট হয়ে যাওয়া সময় আর চলে যাওয়া যৌবন কখনো ফিরে আসে না। আমাদের আজকে এই টাইমটা মেকআপ করাই অনেক সমস্যা হয়ে যাবে। বেটার ছিল আমাদের আরেকটু আগে বেরোনো, আর না হলে রাস্তায় অনেক সময় নষ্টটা না করা। আর এই যে রাস্তাটা রয়েছে না, এই যে হরিণঘাটা কাঁচরাপাড়া রোড, যেটা কল্যাণী এক্সপ্রেসওয়েতে কানেক্ট করে, এই 9 কিলোমিটার রাস্তার মধ্যে না রাস্তা ভালো, কিন্তু প্রচুর বাম্পার রয়েছে। এবার বাম্পারের জন্য কি হচ্ছে, গাড়ি স্লো করতে হচ্ছে, আর পেছন থেকে যারা বাইক ট্যাক নিয়ে আসে তারা আবার ডান দিক বাঁ দিক দিয়ে ওভারটেক করছে। তো এখানে একটু আর কি গাড়ি আমাকে নিয়ন্ত্রণই চালাতে হচ্ছে। যে রাস্তায় সাইকেল, বাইক, টোটো এগুলো চলে না, সে রাস্তায় যারা নতুন গাড়ি চালাচ্ছে, বিগিনার ড্রাইভার না, তাদের খুব অ্যালার্ট থাকতে হয়। আমরা সামনে আর ডান দিক দেখতে অভ্যস্ত মিরারে, কিন্তু এই সব রাস্তায় না বাঁ দিকটা সবসময় দেখতে হবে। এইসব চিন্তাভাবনা করে রাতে গাড়ি চালানো অনেক বেটার। কষ্ট একটু হয়, কিন্তু শান্তি আছে। এই ভিড়টা তো নেই। নতুন নতুন গাড়ি চালানো শেখার পর রাস্তায় যদি একটু মনের মতো কাস্টমাইজ করতে যাই, তখনই চাপ আছে। গুগল আমাকে একটু গোল গোল ঘোরাবে। হয়তো ওই কাপান মোড় থেকে সোজা গিয়ে ডান দিক নেওয়া যেত, বাট গুগল দেখালো না, তুমি ভাই এই রাস্তায় ওঠো, তারপর সার্ভিস লেন নাও, তারপরে তুমি হালিশহর যাওয়ার যে টার্নটা আছে সেই টার্ন থেকে আবার তুমি 1.5 কিলোমিটার ঘুরে এই রোডে ওঠো। এবার গুগল যা বলছে আমাকে সেই অনুযায়ী চলতে হচ্ছে। গুগলের নির্দেশ অমান্য করতে পারি না, আফটার অল হাইওয়ে বলে এটা। এবার যারা এক্সপার্ট, যারা রাস্তায় বহুবার গিয়েছে, তারা সব মোটামুটি জানে, এদিক ওদিক দিয়ে কাটিকুটি বেরিয়ে যাবে। বাট আমার কাছে তো আননোন রাস্তা। গুগল ম্যাপ যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে সোদপুর হয়ে গিয়ে একদম সোদপুর স্টেশনকে নিচে রেখে বিটি রোড হয়ে উঠে তারপরে আমাকে NH-16 উঠতে। বাট সেটা করলেও সমস্যা আছে। সেটা করলে এখন হচ্ছে দিনের বেলায় সকাল 10টা বেজে গেছে, এখন সোদপুর রোডের ওখানে চরম জ্যাম। তো জ্যামটা কাটানোর জন্য ঈশ্বরগুপ্ত সেতু ধরবো, ঈশ্বরগুপ্ত সেতু ধরে আমি দিল্লি রোড ধরবো। বাঁ দিকে চলে গেল হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন, আর এই যে সোজা রাস্তাটা এটা যাচ্ছে হচ্ছে মগরার দিকে। কল্যাণী পার করে এসে কাঁচরাপাড়া আসার আগে এই ফ্লাইওভারটা দেখা যায় ট্রেন থেকে বহুবার দেখেছি, কিন্তু বাই রোড যাওয়ার এক্সপিরিয়েন্স এই প্রথম। কত টাকা? 10 টাকা। যাবে না তোমার লরি? এর আগে যে দর্শক বন্ধুরা বলেছিলেন আমাকে, যখন আমি পুরী গিয়েছিলাম, যে আপনি ঈশ্বরগুপ্ত সেতু নিতে পারতেন, তো এই হচ্ছে গঙ্গার উপরে ঈশ্বরগুপ্ত সেতু। পাশে নতুন সেতু তৈরির কাজ চলছে, বাট এই সেতুটা ধরার জন্য যেহেতু মদনপুরের দিক থেকে রাস্তাটা বন্ধ, আমাকে এতটা ঘুরতে হলো। জীবন তো শেখারই আরেক নাম, যত ঘুরবো তত শিখবো। এই ব্রিজটা তৈরি করছে লার্সেন অ্যান্ড টুব্রো লিমিটেড, এরা ব্রিজটা বানাচ্ছে। এইবার আমি বুঝতে পারলাম যে কেন গুগলের রাস্তা দেখাচ্ছিল না, কারণ এই রাস্তায় বড় বড় ট্রাক চলাচল বন্ধ। এই কারণেই গুগল বলছিল যে এই রাস্তায় আসা যাবে না, এই জন্যই রাস্তাটা বন্ধ। লেট মেকআপ রাত্রিবেলাতেই হয়, দিনের বেলাতে লেট মেকআপ হয় না। আর বেশি লেট মেকআপ করতে গেলে, জোরে চালাতে গেলে, তখন আবার নামের আগে লেট বসে যাবে। দেখলা গাড়িটা গেল ডিফেন্ডার, ব্ল্যাকটা না, চরম গাড়ি। আর এটা কিন্তু ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েরই পার্ট। সোজা যাচ্ছে মগরার দিকে, বাঁ দিকে রাস্তায় যাচ্ছে ব্যান্ডেলের দিকে। আমাকে তো বাঁ দিকে রাস্তায় ধরতে হবে। গন্ডগোল করলাম মনে হচ্ছে কিছু, একটু সাইডে দাঁড়িয়ে যাই। যখনই রোড গন্ডগোল হবে না, তখন ইন্ডিকেটার মেরে গাড়ি স্লো করে বাঁ দিকে দাঁড়িয়ে যেতে হবে। বুঝতে হবে যে আমি ঠিক রাস্তায় আছি না ভুল রাস্তায় আছি। কোথায় বাড়ি আপনার?
এই গজ ঘন্টা। আচ্ছা আচ্ছা, এই সোজা রাস্তা দিল্লি রোড। থ্যাংক ইউ। আমি মানে কি বলবো বুঝতে পারছি না এখনো, বুঝতে পেরেছি। আমার কাঁপছে দাদা, না আরে আমি বুঝতে না, পারছি না না, যে আপনার সঙ্গে এইভাবে আরে মানুষ পথ চলতে দেখা হবে, একদম মানে সত্যি হচ্ছে মানুষের সঙ্গে পথ চলতে এইভাবে যে দেখা হতে পারে, এইভাবেই দেখা হবে। মানে যেটা আমি যাকে আমি সবসময় দেখছি এই দোকানে গিয়ে এখন ঢুকবো, আমি একটা ফলের দোকানে কাজ করি, আমি নাথিং কোম্পানিতে চাকরি করি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই এখন গিয়ে ঢুকে বসবার, এই যে উল্টাবো আর এই যে দেখবো জিনিসগুলো আপনার, মানে ওই ক্যামেরার লোকটার এই লোকটা কি তো মানে একদম দাদা সত্যি বলছি, খুব আপনি যে খুব খুব ভালো থাকবেন। এই এতটা ফ্যামিলি আমি ভাবছিলাম না যে আপনি কি কাজ খুলবেন না। আরে না না, আমি কেন কাজ সত্যি করব আমি না? মানুষটা যেরকম আমি মানে আমি যখন দেখেছি যে আপনি গাড়ি থেকে নামে ব্যাক করে আসেন, আমি বুঝেছি যে আপনার সাথে মানে আপনি হয়তো আমার আমি দর্শক নামটা হবেন। দেখে আমি ওখান থেকে আমরা তাড়াতাড়ি করে আসার চেষ্টা করছি। বলছে না নিচেরটা দেখবে, উপরেরটা দেখবে না। এটা কি হবে উপরে? এটা ব্রিজ, উপরটা কি এরকম স্টাইল? এটা নিচ দিয়ে রেল লাইন আছে কোনো হয়তো। এই যে এই উপরটা স্টাইল। হ্যাঁ, কথা বলো না, কথা বলো। এটাই তোমার জীবনের একটা ডায়েরিতে, যে আমি প্রথমবারের জন্য মন্দারমণি গেছিলাম বহরমপুর থেকে, আমাদের রাস্তা গন্ডগোল হচ্ছিল। এটাই ইতিহাসের পাতায় থেকে যাবে, তোমার ভ্রমণ ইতিহাসের পাতায়। তুমি কি পারতে না একটা ড্রাইভার নিয়ে আসতে? তো এটা কিন্তু সেখানে তোমার সেই এই রাস্তা খোঁজা, মানে পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সে ব্যাপারটা থাকতো না। টার্ন লেফট টু দিল্লি রোড স্টেট হাইওয়ে 13, কন্টিনিউ ফর 7 কিলোমিটার্স। ফাইনালি আমরা দিল্লি রোডে উঠলাম। সুগন্ধা হচ্ছে 7 কিলোমিটার আর রাজহাট হচ্ছে 4 কিলোমিটার। আমি যখন মন্দারমণি গেছিলাম বাইক নিয়ে বহরমপুর থেকে 2020 সালে, তখন কিন্তু ওই বর্ধমান দিয়ে এসে দিল্লি রোড ধরেই গিয়েছিলাম। দিল্লি রোডে উঠে যাওয়ার পর না, দিল পুরো গার্ডেন, চারিদিকে প্রচুর গাছ, হেভি লাগছে। এই রাস্তাটার একটা আলাদা অভিজ্ঞতা। তবে হ্যাঁ, এরকম কিছু সিগন্যাল কিন্তু রয়েছে রাস্তার মাঝখানে। এই গাছগুলো দেওয়ার কারণটাই হচ্ছে যে ওদিক থেকে যখন রাত্রেবেলা গাড়ি আসে না, সেই গাড়ির হেডলাইট যেন আমার চোখে না পড়ে, ড্রাইভারদের ডিস্টার্ব হয়, বারবার করে চোখে লাইটে ছটা পড়ে। তো এই গাছগুলো দেওয়ার জন্য রাস্তাও যেমন টাইট হচ্ছে, মানে রাস্তার যে মাটি সেটা যেমন শক্ত হচ্ছে, গাছ যেমন গাছের শিকড় যেমন মাটিকে ধরে রাখছে, তেমনি রাস্তার ঠান্ডাও পাচ্ছে, ছায়াও পাচ্ছে, অক্সিজেনও হচ্ছে, আবার অ্যাক্সিডেন্ট প্রতিরোধও হচ্ছে। গুগল যে রুটটা সাজেশনে দেয় না, সেটা সব দিক থেকে বেস্ট। কেন বলি, কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে গেলে ওই রাস্তায় ট্রাফিক সিগন্যাল নেই, প্লাস ওটা হচ্ছে 6 লেন রাস্তা, গাড়ির গতি ওখানে 70 থেকে 80 থাকবেই থাকবে। দিল্লি রোড হচ্ছে 4 লেন রাস্তা, দুটো কিছু অন্তর ট্রাফিক সিগন্যাল রয়েছে। কাজেই কল্যাণী এক্সপ্রেসওয়ের মতো ওই হাত খুলে চালানোর ব্যাপারটা নাই। আমাদের কৃষ্ণনগর থেকে 124 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ, সময় ঘড়ি বলছে বেলা 11টা বেজে 3 মিনিট। আর দিল্লি রোডের অবস্থা, ট্রাফিক প্রচুর, আর গাড়ির না এখানে গতি নাই। NH-12-এ যেভাবে গাড়ির গতি আছে না, বা রাস্তাটা চওড়া, এই রাস্তা অনেক পুরনো, তো এখানে গাড়ির গতি নাই। এখানে গাড়ি ওই 55-60 এরকম হচ্ছে অ্যাভারেজ স্পিড, গাড়ির কোনো গতি নাই এখানে। আর এই যে সিগন্যালে দাঁড়াচ্ছে না, যদি গাড়ি স্টার্ট করতে একটু দেরি হয়, মানুষজন প্যাঁ প্যাঁ করে পুরো মাথা খারাপ করে দিচ্ছে। আর যেখানে রাস্তার কানেক্টিভিটি আছে না, এইখানে যে পাক খাওয়া জায়গাগুলো আছে না, এগুলো খুব ভালো করে না অবজার্ভ করতে হবে ম্যাপে। যদি ভুল হয়ে যায় তাহলে কত কিলোমিটার যে আমাকে ঘোরাবে তার কোনো ঠিক নেই। এইসব রাস্তা যে পুরোপুরি কবে কমপ্লিট হয়ে তৈরি হয়ে যাবে সেটারই এখন অপেক্ষা। পুরো রোড জ্যাম, কারণ গুগল ম্যাপ পুরো লাল দেখাচ্ছে। 8 মিনিট পর্যন্ত ট্রাফিক জ্যাম রয়েছে সামনে। আমি যে সোদপুর রোড ছেড়ে দিলাম, বিটি রোড ছেড়ে দিলাম, এই রোড ধরে এলাম, তা আলটিমেট আর কি লাভ হলো? সেই জ্যামেই পড়ে গেলাম। এখানে সেকেন্ড গিয়ারে গাড়ি লাগাও, চুপচাপ ক্লাস ধরে বসে থাকো, দিয়ে চলতে থাকো। পুরোটা জ্যাম, যতক্ষণ না NH-16 উঠবো পুরো রাস্তা জ্যাম। এখনও এখান থেকে 170 কিলোমিটার যেতে হবে আমাকে। কোনা এক্সপ্রেসওয়ে 8.5 কিলোমিটার, খড়গপুর 116। যদি আমরা ওই বেলঘুরিয়া রোড ধরে আসতাম সেকেন্ড বালির ব্রিজ পার করে, তাহলে আমরা ওই দিক দিয়ে আসতাম, দিয়ে মিশতো সে রাস্তাটা। দিল্লি রোডটার মুম্বাই রোডটা এখানে এসে মিশে যাচ্ছে অ্যাকচুয়াল। ফাইনালি আমরা উঠে পড়লাম NH-16-এ। আমার বাঁ দিকে রাস্তায় বেরিয়ে যাচ্ছে শালকিয়ার দিকে, সোজা রাস্তা যাচ্ছে খড়গপুরের দিকে। এবার গিয়ার লাগাও, গাড়ি বাড়াও, কোনো কথা হবে না। কোলাঘাট হচ্ছে এখান থেকে 55 কিলোমিটার, খড়গপুর 115 কিলোমিটার। এইবার হবে NFS মোস্ট ওয়ান্টেড। পরবর্তী যাত্রাপথের অভিজ্ঞতা লিখে রাখলাম ডায়েরির পাতা খুলে। কোনো একটা যুগ ছিল যখন দক্ষিণ পূর্ব রেলের ট্রেনগুলো লেট করতো না, বিশেষ করে হাওড়া থেকে খড়গপুরের মাঝে। আর কোনো একটা সময় ছিল যখন এই NH-16 বা মুম্বাই রোডে মিনিমাম জ্যামটুকু অবধি হতো না। আজ সেই সব অতীত। ধুলাগড় টোল প্লাজার আগে থেকে শুরু হলো জ্যাম। প্রাইভেট গাড়ি, ট্রাক, বাইক
আর অতিরিক্ত সংযোজন লোকাল এবং দূরপাল্লার বাস, যে যেদিক থেকে পারছে চেপে দিচ্ছে। লেন মেনে চলাচল করা এই রাস্তায় বিলাসিতা। সহমত হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এর থেকে অনেক ভালো নর্থ বেঙ্গল যাওয়া গাড়ি নিয়ে, অনেক সুখ ভাই, এইরকম ভিড় কোথাও নাই। এই চলে এসেছি ধুলাগড় টোল প্লাজা। ধুলাগড় টোল প্লাজা পার করে যাওয়ার পরে হয়তো একটু লরির চাপ কমতে পারে। আমি এখনও বলবো রাত জিন্দাবাদ, রাতের সব কিছুই ভালো। আমার ক্লাচে পা দিয়ে রাখতে পা ব্যথা হয়ে গেল। ম্যানুয়াল গাড়িতে এই সমস্যা, ক্লাচ আর গিয়ার। অটোমেটিক গাড়িতে সব হেডেকই নাই। আর কৃষ্ণনগর থেকে আমাদের 144 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। এই মুম্বাই রোড ফাঁকা হচ্ছে একমাত্র ভোরবেলার দিকে আর নয়তো গভীর রাতের দিকে। প্রত্যেকটা লেনের জন্য না প্রত্যেকটা গাড়ির স্পিড নির্ধারণ করা আছে, কোনোটায় 70, কোনোটায় 90, কোনোটায় 100, কোনোটায় 100-র উপরে। এখানে যে লেনে টোটোও যাচ্ছে, সেই লেনে গাড়িও যাচ্ছে, সেই লেনে ট্রাকও যাচ্ছে, সেই লেনে বাসও যাচ্ছে। আমাদের বাঁ দিকে রাস্তা যাচ্ছে উলুবেরিয়ার দিকে, উলুবেরিয়া গাদিয়ারা সব দিকে চলে যাচ্ছে। নিজের লেনেই আছি, ফট করে সাইড দিয়ে সামনে ঢুকে দিল, বাঁ দিক দিয়ে চেপে দিল। ম্যাক্সিমাম এখানে না গাড়ি কেউ নিয়ম মেনে চালায় না, আর যে নিয়ম মেনে চালাবে না আলটিমেট তার গাড়িরই ক্ষতি। 12:24 আমরা পার করছি কোলাঘাট। আর কোলাঘাট পার করার পরে হয়তো ভিড়টা একটু কম পাবো, কারণ আমরা মুম্বাই রোড ছেড়ে দেবো। কৃষ্ণনগর থেকে আমাদের 183 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। খুব জমজমাট জায়গা কোলাঘাট, সবসময় এখানে ভিড়। যারা দীঘা, মন্দারমণি বা পুরী এইসব দিকে যায়, তো এখানে সবাই দাঁড়িয়ে চাটা খায়। আর এবার আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি হচ্ছে লেফট সাইড, কিন্তু এই রাস্তাতেও এই ট্যাঙ্কারগুলো চলবে, কারণ এগুলো সব হলদিয়া যায়। আমাদের ডান দিকে চলে গেল মেচেদা স্টেশন। ভেবেছিলাম এখানে টান বেরোবো, কিন্তু আমার টান কথাটা পুরো ভ্যালুলেস আজকের দিনে। মুম্বাই রোড ছেড়ে আসার পর মেচেদা পার করে এসে এই হচ্ছে ফার্স্ট টোল প্লাজা। ডান দিকে যে রাস্তাটা, এটা চলে যাচ্ছে তমলুকের দিকে। স্পিকার অফ তো এখান থেকে নন্দকুমার হচ্ছে এখনো 10 কিলোমিটার, হলদিয়া 33 কিলোমিটার। এই জায়গাটার নাম হচ্ছে খঞ্চি। তো খঞ্চিতে আর কি দাঁড়িয়ে পড়েছি, কারণ এখানে সিগন্যাল রেড। পার করলাম খঞ্চি। জানি না খঞ্চি থেকে আমার কোনো দর্শক বন্ধু রয়েছেন কিনা। কৃষ্ণনগর থেকে আমাদের 209 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ, 210 ননস্টপ। এখনও এখান থেকে মন্দারমণি হচ্ছে 84 কিলোমিটার, সময় লাগতে পারে 2 ঘন্টা মতো। ওই 3টের আগে পৌঁছাবো বলে মনে হয় না। আমরা পৌঁছে গেছি নন্দকুমার। আমাদের এখান থেকে নিতে হবে হচ্ছে রাস্তা ডান দিকে। এই হচ্ছে নন্দকুমার মোড়, ন্যাশনাল হাইওয়ে 116B। ওই যে দীঘার জগন্নাথ মন্দিরে আপনাকে স্বাগত। হলদিয়া দীঘা কলকাতার কানেক্টার, ওই জন্যই এত এখানে ভিড়। এটা হচ্ছে মাতঙ্গিনী সেতু। ওই দিকটায় রয়েছে রেল ব্রিজটা, এদিকটায় রয়েছে সড়ক ব্রিজ, মানে যেটা দিয়ে আমরা যাচ্ছি। পেছনে ঘুমাচ্ছে আমাদের মহারাজজি। বেচারার খিদে পেয়েছে, ওই জন্য ঘুমিয়ে গেছে ও কষ্ট পেয়ে। নন্দকুমার থেকে দীঘা যাওয়ার পথে এই জায়গাটার নাম হচ্ছে চণ্ডীপুর থানার আন্ডারে এই জায়গাটা। এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে দীঘা এবং নন্দীগ্রাম যাওয়ার লাইন। এখান থেকে দীঘা হচ্ছে 69 কিলোমিটার। আমি দীঘা কথাটা বলছি, এটাকে দীঘা না, হ্যাঁ, এটা কিন্তু মন্দারমণি হবে। এই টোল গেট এখনও চালু হয়নি মনে হচ্ছে, আগামী দিনে চালু হবে। আবার একটা ধাক্কা দেবে মানুষ, আবার পয়সা যাবে। আমরা যে ফ্লাইওভারটায় উঠলাম, এই সোজা ফ্লাইওভার ধরে চলে যাবে রাস্তা দীঘার দিকে, আর নিচ দিয়ে রাস্তাটা গেল, এটা যাবে হচ্ছে পটাশপুরের দিকে। তবে এদিককার রাস্তা কিন্তু অনেক চওড়া, অনেক ভালো। তবে এই রাস্তাতেও বাইক আছে, টোটো আছে, ছোট গাড়ি আছে, সেজন্য স্পিড এবং সাইড ঠিকমতো কিন্তু মেনটেন করতে হবে। কৃষ্ণনগর থেকে আমাদের 239 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। সময় ঘড়ি বলছে বেলা 1:38। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম হেড়িয়াতে। এটা হচ্ছে হেড়িয়া। কত বলছে? এগুলো 50 আর বড়গুলো 60। দিদিমণি গাড়ি থেকে নেমে চলে এসছে, পয়সাটা নিয়ে আসেনি। যাই পয়সা নিয়ে এসে দিই। আমার কলেজ জীবনের প্রেমিকার থেকেও এ বেশি কিপটা। ও তো ছিল লেভেলের কিপটা, এ লেভেল কিপটা। ডাব খাওয়ার সঙ্গে সঙ্গে একটা জিনিস চেক করা দরকার, যে গাড়িতে মনে হয় একটু চোট লেগেছে। গেল। গাড়িগুলো হয় না পিক আপ গাড়ি, এই দিকটাতে পুরো চেপে দিয়েছে। এত সাবধানে চালিয়েও শেষ রক্ষা হলো না। এই ঘটনাটা ঘটেছিল NH-16-এ বাগনানের কিছু আগে কোনো একটা ট্রাফিক সিগন্যালে। সিগন্যাল রেড থেকে গ্রিন হতেই পেছন থেকে ছুটে আসা একটা পিক আপ ভ্যান সাইড দিয়ে এসে হালকা করে গভীর চুমু দিয়েছে। ড্যাশ ক্যামে রেকর্ড করা ভিডিওটা কপি করা হয়নি, তাই আগের রেকর্ডিং মুছে গিয়েছে। অভিজ্ঞতা বলে
মুরগি কিংবা সবজি বোঝাই পিকআপ গাড়িগুলো মিসাইলের থেকেও খতরনাক। সহমত হলে কমেন্টস করবেন। এইগুলোই মন খারাপ হয়ে যায় দেখে। নতুন গাড়িতে এইগুলো একদম সহ্য হয় না। 2:06 বেজে গিয়েছে, আমরা পার করলাম নাচিন্দা। এখান থেকে এখনও মন্দারমণি হচ্ছে 41 কিলোমিটার। ওই হেরিয়ার পর থেকে রাস্তা আবার কনজেস্টেড। রাস্তা ভালো, রাস্তায় খানাখন্দ গর্ত কিচ্ছু নেই, রাস্তা বিন্দাস, কিন্তু গাড়ির পিকআপ ধরা যাবে না চট করে। নাচিন্দার পর এটাও একটা জমজমাট জায়গা, এটা হচ্ছে মারিসদা একটা থানা। তো এখানে কিন্তু রাস্তা আবার বেশ চওড়া। সময় বেলা 2:19 আমরা কাঁথি পার করছি। বাঁদিকে রাস্তা কাঁথি টাউনের দিকে, আমরা যাব হচ্ছে সোজা যাচ্ছে দীঘার দিকে। আমাদের গন্তব্য আর মাত্র 22 কিলোমিটার, যেন রাস্তা শেষই হচ্ছে না। এইটা হচ্ছে হাতিবেরিয়া, আর এই হাতিবেরিয়ার কিছু আগে থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। মেঘলা তো ছিলই, ব্যাস এবার শুরু হয়ে গেছে বৃষ্টি। এবার জার্নিটা অন্যরকম হয়ে গেল। আজকের জার্নিতে অনেক সমস্যা হলো টুকটাক, কিন্তু আবহাওয়াটা খুব ভালো ছিল। গরমের কষ্টটা হয়নি, যে প্রচণ্ড গরম রোদ সেটা হয়নি। আর বৃষ্টি দেখলে তো মন এমনি ভালো হয়ে যায়। এটা হচ্ছে চাউলখোলা। এখান থেকে বাঁ দিকে রাস্তা যাচ্ছে মন্দারমণির দিকে, বাট আমরা অন্য রাস্তা ধরবো। আর কৃষ্ণনগর থেকে এই চাউলখোলা পর্যন্ত 276 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ আমার, 276। এতক্ষণ ধরে এত বৃষ্টি হলো, এই জায়গায় এসে আর কোনো বৃষ্টি নেই। এখন আমাদের গন্তব্য হচ্ছে 11 কিলোমিটার। আমাদের লেফট নিতে হবে। এটা হচ্ছে বালিসাই রোড। তাজপুর সি বিচটা হচ্ছে এই রাস্তাতে। সমুদ্র হচ্ছে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল, তারই নানা রকম বিচের নানা রকম নাম। এই দিকে ধরো তাজপুর, তারপরে হচ্ছে শঙ্করপুর, তারপরে হচ্ছে ওল্ড দীঘা, তারপরে নিউ দীঘা। বিজ্ঞাপন শুধু দেখো, মানে গাছের থেকে বিজ্ঞাপন বেশি। রিসর্ট আর স্পা, গল্প কিছু আলাদা। এই যে এইরকম একটা গাড়ি আমার সর্বনাশ করেছে। সোজা হচ্ছে মন্দারমণি আর ডান দিকে হচ্ছে তাজপুর বিচ। থাকার জন্য তো বাড়ি করেছিল, সেটাকে রিসর্টে কনভার্ট করে নিয়েছে। উলিতে গলিতে রিসর্ট, মানে গুগলেও সার্চ করে এত রিসর্ট দেখায় না। এদিকে তাজপুর লাইট হাউস। মন্দারমণি সমুদ্র সৈকত 10 কিলোমিটার, চাউলখোলা 17, বগুড়ান জলপাই 21। কোথায় করেছো গো রিসর্ট? কত দূরে! চাউলখোলা দিয়ে আসেনি কিন্তু, তাজপুর হয়ে এসেছি। হ্যাঁ, এই তো সামনে আসবো, আর 5-7 মিনিট সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, চলে এসেছি, রেখে দাও। ঠিক আছে। হ্যাঁ, ওই ব্রিজ ক্রস করে চলে আসতে হবে। ওই প্রাইম বিচ রিসর্টের বোর্ড দেওয়া আছে। আচ্ছা, প্রাইম বিচ রিসর্টের পরে এটা কি? আচ্ছা, এটা কি শঙ্করপুর? এই যে জলদা ব্রিজ, এটা কি শঙ্করপুর নাকি না তাজপুর? তাজপুর। আচ্ছা, বাহ, কি দারুণ লাগছে দেখতে। আমাদের রিসর্টের ম্যানেজার আমাকে বহুবার ফোন করে নিয়েছে। আমরা প্রায় পৌঁছে গেছি। লেখা আছে ওয়েলকাম টু মন্দারমণি, মন্দারমণিতে স্বাগতম। না, ওই মেইন রোড ধরে চলে আসে, পাঁচিরটা শেষ হবে আমাদের গলি পড়বে। এই গলিতে ঢুকাছো? এই গলিতে ঢুকবে গাড়ি? হ্যাঁ, ভিতরে গাড়ি ট্রাভেলার দাঁড়িয়ে আছে তো। যা কাদা গো, বৃষ্টিটা হয়ে গেছে, কাদায় তো শেষ হয়ে গেছি। হ্যাঁ, আর এখানে এখনো রাস্তাশ্রী প্রকল্পটা হয়নি, তার জন্য গাড়িকে আমাকে একটু কষ্টশ্রী করে নিয়ে যেতে হবে। ফাইনালি পৌঁছে গেছি। সময় 3:08, আর আমাদের কৃষ্ণনগর থেকে এই পর্যন্ত 291 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ, মানে 291 আর তার সঙ্গে 88, 379 কিলোমিটার, প্রায় 400 কিলোমিটারের কাছাকাছি। মানে বহরমপুর থেকে শিলিগুড়ি যা ডিস্টেন্স, এটারও প্রায় ডিস্টেন্স। এখানে মোটামুটি ধরে নিলাম আমি 15 কিলোমিটার মতো হয়তো এক্সট্রা গিয়েছে, মানে অ্যাপ্রক্স 360 কিলোমিটার, 60 থেকে 65 কিলোমিটার বহরমপুর থেকে। থ্যাংক ইউ। ওনাদের সাথে আমার সম্পর্কটা আমার ইউটিউব কেরিয়ার জার্নির শুরুতে, যখন আমি পুরী আসেনি, ফার্স্ট বাইক নিয়ে মন্দারমণি এসেছিলাম, মনে আছে তো আমাকে? তো ফাইনালি একটা খুব সুন্দর ওয়েলকাম হলো এখানে এসে, বেশ ভালো লাগলো এসে। সাগর বৃষ্টি রিসর্টে এসে গোলাপ ফুলের বৃষ্টি। আসবো করে ফাইনালি কিন্তু এলাম। বলছেন যে আবার আজকে না এসে, রুম তো ছিল, নেই রুম তো নেই, তাও ম্যানেজ করে দিয়েছে। মাজা, অবশ্যই মাজা খেলে তো জোর হবে মাজায়। ওয়েলকাম ড্রিঙ্ক সবার জন্যই থাকবে, শুধু ফুলটা আমার জন্য। তো এই রোদে এই গরমে মানুষজন মোটামুটি সবাই পুলে নেমে গিয়েছে। হ্যাঁ, মন্দারমণি তো মজা করার জায়গা, রমণীর সাথে মন্দারমণি, এরকম একটা ট্যাগলাইন চাই। হঠাৎ আমার চোখ গেল এইদিকে, যে পরিমাণে মানুষ জল খেয়েছে
তার থেকে রঙিন জল বেশি খেয়েছে। বাহ, আমি কতটা এনজয় করতে পারবো জানি না, বাট আপনাদেরকে কিন্তু মন্দারমণিতে এসে ঠিকঠাক একটা রিসর্টের সন্ধান দিতে পারবো। এবার রুম টুরটা করিয়ে দিই। খিদে পেয়েছে পলের, পল সোফার মধ্যে শুয়ে পড়েছে। এদিকে একটা বেড রয়েছে, সিঙ্গেল বেড, আর এদিকে রয়েছে ডবল বেড। ট্রিপল বেড রয়েছে, ডবল বেড রয়েছে, 4 বেড রয়েছে। তো আমাদের দিয়েছে ট্রিপল বেড রুম। রুমের ডেকোরেশনটা খুব সুন্দর কিন্তু, আর রুমটা বেশ বড়। মন্দারমণিতে এসে হোটেলের রুমে বাথটব, বাইরে পুল, ভেতরেও পুল, গিজারও রয়েছে। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর ডিজাইন বাথরুম। কিট দিয়েছে যেখানে ব্রাশ, টুথপেস্ট, এই তেল, সাবান টাবান সব রয়েছে। ক্লিনিক প্লাস শ্যাম্পু রয়েছে। আর কি রয়েছে, হ্যাঁ এইটা রয়েছে ইলেকট্রিক কেটেল, যেটা আমার খুব দরকার চা করার জন্য। সেই সাথে 3টে জলের বোতল রয়েছে। আসবো করে আসা হয় না, ফাইনালি আসা হলো। বাট মন্দারমণি আসার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য ছিল হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। আর আমি ভাবছি দীঘাতে হোটেল খুঁজছি, তা হঠাৎ করে দেখছি সহদেবের ফোন, মানে এই রিসর্টের যে ম্যানেজার তার ফোন। তাহলে আমি তো যাবো করছি, তো ফাইনালি চলে আসলাম। এবার এখন সুইমিং করবে একজন। হালকা স্নান পর্ব করলাম, যাকে বলা হচ্ছে কাক স্নান। 3:50, 4টে বাজতে চললো। এখন যদি লাঞ্চ করি তাহলে কখন আবার স্ন্যাক্স খাবো। এখন তো লাঞ্চ করার মতো কেউ নেই, আমরা 3জন ছাড়া। এই হচ্ছে এদের রেস্টুরেন্ট। এখানে রয়েছে নানা রকম আইসক্রিম, ফ্রিজে নরম গরম সব রকম পানীয় রয়েছে আর কি। সাদা ভাত, সেই সঙ্গে হচ্ছে বেগুনি, আর আজকে আমার পরনের প্যান্টও সাদা। এইদিকে দিয়েছে স্যালাড, আমার ভীষণ পছন্দের পমফ্রেট সর্ষে, আলু পোস্ত, আর এই রয়েছে মুগের ডাল। পাতে পড়ে গিয়েছে খাবার। এবার রিভিউ দেওয়াটাও একটা ম্যাটার। আপনার হাত কেটে গেছে না? কিছু লাগেই নিন, বেশ ঠিক আছে। আলু আছে, পাঁপড় আছে, আর কী আছে এর সাথে? এটা কি কারি পাতা? আজ খাবো, কাল থেকে ডায়েট করবো। হাতটা গরম আছে, ডালটা ঠান্ডা হয়ে গেছে। ডালটা গরম হলে ভালো লাগতো। ডাল পুরো বিয়েবাড়ির টেস্ট। বাঙালির পছন্দ আলু পোস্ত, যদিও আমার পছন্দ নয়। আলু ভাতের ফ্যান, বাট আলু পোস্তের ফ্যান নই। ভালো খারাপ মন্তব্য নাস্তি। পমফ্রেটের সাইজ হচ্ছে এরকম। এই আইটেমটা দেখার পর আর না বলা যাবে না। সর্ষে পমফ্রেট, তারপরে আবার আছে ইলিশ ভাপা, এইরকম হচ্ছে ইলিশ মাছের পিস। মাছ ফুড পারফরমেন্স পুরো কাঁপা। কাতলা মাছের কারি, কালিয়া নয় কিন্তু কারি। এখানে রয়েছে 2 পিস বড় বড় কাতলা মাছ। সমুদ্র তীরবর্তী জায়গায় এসে মাংস চলে না বলা ভুল, অনেকেই খায়, কিন্তু এখানে হচ্ছে মাছকে প্রাধান্য দেওয়া হবে। মাছের নানা রকম আইটেম খাওয়া হবে। এটা আমের চাটনি, আম রয়েছে, কিশমিশ রয়েছে, আর কাজু রয়েছে। এই প্রপার্টিতে কিন্তু পেটস অ্যালাউ, মানে পেট ফ্রেন্ডলি প্রপার্টি। মানে এরকমও হয়, আপনি এখানে এসে শুধু রুম বুক করলেন, খাবার আপনি আলাদা করে নিয়ে সেটা করতে পারেন, বা আপনি প্যাকেজেও আসতে পারেন। আমি যে রুমটায় রয়েছি, এটার যে প্যাকেজ, এটা 2 রকম প্যাকেজ আছে। একটা হচ্ছে 2000, একটা 2400 পার হেড পার ডে। মানে আমাদের দুজনের 2400, 2400, অথবা 2 4000। চাইল্ড পলিসি, 4 বছরের পর্যন্ত কোনো টাকা লাগবে না। 4 বছরের ওপরে 10 বছর পর্যন্ত 50%, আর 10 বছরের ওপরে ফুল। তো খাওয়া দাওয়া যেটা আমরা খেলাম সব খাবারই থাকবে। এক্ষেত্রে একটা সিস্টেম আছে এদের, সেটা হচ্ছে বুফে আর নন বুফে। যদি আপনারা নন বুফে নেন সেক্ষেত্রে 2000 টাকা পার হেড পার ডে। সেই খাবারের মধ্যে মাছ থাকবে হচ্ছে লিমিটেড। আপনি একটা পাবেন হচ্ছে এরকম কাতলা মাছ, আরেকটা পাবেন হচ্ছে পমফ্রেট মাছ। আর যদি 2400 টাকা করে পার হেড পার ডে দিয়ে আপনি বুফে নেন, সেক্ষেত্রে পেয়ে যাবেন হচ্ছে আনলিমিটেড মাছ, কাতলা মাছ বা পমফ্রেট মাছ আনলিমিটেড। বাকি সমস্ত যা খাবার আছে সব থাকবে। শুধুমাত্র ইলিশ মাছ, সেটা হচ্ছে ইলিশ মাছটা হচ্ছে অন ডিমান্ড। যদি আপনারা বলেন যে আমরা ইলিশ মাছ খাবো, সেটা আলাদা করে ওটা করে দেবে, তার জন্য এক্সট্রা পে করতে হবে। ইলিশ মাছ কিন্তু ওদের কোনো প্যাকেজের মধ্যে নেই। চাটনি, পাঁপড়, মিষ্টি কিন্তু 2000 টাকার প্যাকেজও পাবেন। ট্রিপল শেয়ারিংয়ে থাকলে আবার 2200। মানে ট্রিপল শেয়ারিং থাকলে কিন্তু খরচটা কমে যাবে। ছুটির দিন, বিশেষ করে উইকেন্ডস বলতে গেলে শুক্র, শনি, রবিবার ছুটির দিনে, সেক্ষেত্রে কিন্তু খরচ একটু ওঠানামা করতে পারে। নাম্বার দিনে আপনারা কথা বলে নেবেন। আর হ্যাঁ, এই যে কাতলা মাছটা যেটা ওরা নর্মালি দেয় প্যাকেজে, কাতলা মাছ কিন্তু বেশ টেস্টি। বললাম না, যতই আমি মাছ খাই, ইলিশ মাছ খাই, পমফ্রেট মাছ খাই, আমার ডাল ভাত, পাপড় ভাজা খুব ভালো লাগে। শুধু মানে পলের সমস্যা হলো, কারণ পল হচ্ছে মাছ খায় না। আইসক্রিম কিন্তু এদের প্যাকেজে থাকে না, এটা আলাদা করে নিতে হবে। অবেলায় ভরপেট খাওয়া দাওয়ার পর ঘুমটাও হয়েছিল গভীর, তবে সেটা ভাঙতে বাধ্য করল সন্ধেবেলার উচ্চৈস্বরের মিউজিক। সন্ধে হতে না হতে মন্দারমণি ফিরে গেছে আসল চেহারাতে। আমার মনে হয় মন্দারমণি যারা বেড়াতে আসে তারা সমুদ্রে কম যায়, রিসর্টে বেশি থাকে। আর রিসর্টে তারাই বেশি থাকে যে রিসর্টে পুল থাকে। সবাই বিন্দাস পুলে স্নান করছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমাদের পল, ওঠো 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 বাবা, তোমার চা এসছে। আরও কত কিছু অর্ডার দিয়েছে। চিকেন পকোড়া, ফিশ কাটলেট, এগ পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, স্যালাড,
সেই সঙ্গে চা। খাওয়া দাওয়ার যে আইটেম আছে, আমাদের পলবাবু সব বসে বসে খাচ্ছে, আমি খেলাম হচ্ছে 1 কাপ চা। রাত 10টার কিছু পরে গুটিসুটি মেরে হাজির হলাম ডিনার টেবিলে। আয়োজনও বেশ জমকালো। প্যাকেজে যদি থাকে আপনাদের মাটন, মানে এদের প্যাকেজে কিন্তু মাটন থাকে, সেক্ষেত্রে কিন্তু 4 পিস হচ্ছে নির্ধারিত, সবার জন্য 4 পিস। আর যদি বুফেতে আপনারা নেন, বুফে প্যাকেজ নেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাটন থাকবে হচ্ছে আনলিমিটেড। তো আজকে এদের বুফে মেনু রয়েছে, মানে লিমিটেড বুফে মেনু। সেক্ষেত্রে রয়েছে জিরা রাইস, রুটি রয়েছে, ডাল ফ্রাই রয়েছে, মটর পনির রয়েছে, আর রয়েছে মাটন। আমাকে রুটি 2-3টে দিও, তাহলেই হবে, বা 2টো দিলেও হবে, 2টো দিলেই হবে। তো জিরা রাইসের সাথে রুটিও রয়েছে। তাদের অভিরাজের প্রচণ্ড খিদে পেয়েছে, আর সেই সঙ্গে কিন্তু স্যালাড রয়েছে, স্যালাডও কিন্তু বুফেতে রয়েছে। রসগোল্লা বা গোলাপ জামুন যে কোনো একটা কিন্তু এটির সঙ্গে থাকে, অল্টারনেট থাকে, হয় রসগোল্লা না হয় গোলাপ জামুন। আর এই হচ্ছে রুটি। সুস্মিতা বলে সবসময় যে তুমি বাইরে ব্লগ বানাতে যাও, তুমি কত বড় বড় হোটেল রেস্টুরেন্টে খাও, কত ভালো ভালো হ্যাঁ। খাও। আমি তখন ভাবতাম, খুব লোভ লাগতো মনে, যে বাবা কত ভালো ভালো খাচ্ছে পাচ্ছে। যখন বাস্তবে খাবারগুলো খায় তখন মনে হয় বাবা এর থেকে আমার ঘরের খাবার অনেক সুন্দর। দামি দামি ধরো মাছ খাবার, কিন্তু সেই টেস্টটা নেই, তৃপ্তিতে আসছে না। যারা তেল মশলা কম খায় না এবং বাড়ির খাবার পছন্দ করে, তাদের জীবনে প্রচুর অপশন থাকতেই পারে যে আমরা প্রচুর রেস্টুরেন্টে যাই, প্রচুর খাই। যেমন আমি তো প্রচুর রেস্টুরেন্টে যাই, হোটেলে যাই, আপনারা ব্লগে দেখেছেন। বাট আমি যে বললাম যে খেলাম সাময়িক তৃপ্তি, কিন্তু খেয়ে কোনো বলবো না যে এটা খেয়ে খুব ভালো লাগলো, আমার বাড়ির খাবারই সেরা। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সারাদিনের অভিজ্ঞতা ডায়েরির পাতায় লিখে রেখে বিদায় জানালাম এই রাতকে, সেই সঙ্গে আপনাদেরকে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে মাত্র 12 ঘন্টার ব্যবধানে।